নতুন একটা নিউজ নিয়ে আমাকে নিউজের মানুষটা আমার খুব পছন্দের, বাস্তব জীবনের হিরো। এই মুহূর্তে পুরো ভারত কাঁপাচ্ছে যে নায়ক, তো সবাইকে অবাক করে দিয়ে আজকে সুখবর হচ্ছে সবকিছু ঠিকঠাক থাকলে বিএনপির উচিত এই মুহূর্তে মেরুদণ্ড সোজা করা ভারতের বিরুদ্ধে। কোন জায়গাতে? সীমান্ত ইস্যু থেকে। বিশাল একটা জিওপলিটিক্যাল আপোষ এবং পর্দার আড়ালে কূটনীতির নামে আপনারা যারা শুধু খবরের হেডলাইন পড়ে সন্তুষ্ট নন, যারা জানতে চান এই প্রতিটি ঘটনার পিছনে আসলে কি চাল চালছে। কল্পনা করুন এমন একটি দাবার বোর্ডের কথা যেখানে খেলোয়াড়রা সবাই অন্ধ আর গুটি চালছে এমন কিছু অদৃশ্য হাত যাদের আমরা দেখতে পাই না, কিন্তু তাদের বিষাক্ত নিঃশ্বাস অনুভব করতে পারি। জুলাইয়ের যে দুরন্ত তরুণেরা বুকের তাজা রক্ত দিয়ে একনায়কতন্ত্রের শিকড় উপড়ে ফেলেছিল, তারা কি জানতো যে শূন্য হওয়া সেই সিংহাসনে বসতে যাচ্ছে নতুন এক ফ্যাসিবাদ? ভারত সরকারকে বলি, আপনাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে, প্রতিবেশী বন্ধুত্বের সম্পর্ক থাকবে। যদি আপনারা ভারতে আমার মুসলমান ভাইদের উপরে অত্যাচার নির্যাতন করতেই থাকেন, তখন আমরা আপনাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক রাখতে পারবো না। মোদি যখন বাংলাদেশে এসেছিল, আপনারা সবাই রাজপথে নেমেছিলেন এবং অনেকে শহীদ হয়েছিলেন, জেলে গিয়েছিলেন, মনে নাই আপনাদের? সেই ভাইয়ের কথা যদি মনে থাকে, রক্তের উপরে দাঁড়িয়ে হলে যদি বাংলাদেশে কোনো গেরিলা সন্ত্রাসের একটু ছিটে আসার চেষ্টা করা হয়, আমরা রক্ত দিয়ে ইনশাআল্লাহ প্রতিরোধ করবো তাদেরকে। আরে ভাই, তোমার সরকার আমার সরকারের কি আছে? যে অপরাধ করছে, যে দেশকে নিয়ে সিনেমিনি করছে, ফাঁকিবাজি করছে, তার শাস্তি হোক, সে আইনের তাকে আইনের আওতায় আনা হোক। আমাদের এই জীবনটা তো অনিশ্চিত, কখন মরে যাই বলা যায় না, কিন্তু অনিশ্চিত জীবনেরও আমরা একটু নিরাপত্তা চাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি জ্ঞান অর্জন করুন। আপনাদের পালাবার পথ পাবেন না আপনারা। আপনার ডানে বামে যারা আছে চোর, এদের অতীত রেকর্ড কারোই ভালো না। আমরা তাদেরকে চিনি, আপনার মায়ের সাথে তারা ছিল, পাশে আশেপাশে ছিল। কয়েকজন মাত্র সৎ ব্যক্তি ছাড়া বাকি সবাই চোর এবং বিএনপি সরকার যদি সংস্কার এবং গণভোট মেনে না নেয়, আবারও রাজনীতিতে সংঘাত ফিরত আসতে পারে বলে মন্তব্য করেছেন প্রফেসর ডক্টর আলী রিয়াজ। আলী রিয়াজের এই মন্তব্যটা আপনারা কিভাবে দেখছেন? আপনাদের মতামত লিখবেন কমেন্টস করে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের এই ভিডিওটি দেখলে জানতে পারবেন বাংলাদেশ এবং ভারতের মধ্যে চলা রাজনৈতিক সমীকরণ। দর্শক, ভারত সীমান্তে বাংলাদেশি 2 নাগরিককে গুলি করে হত্যা করার পর বাংলাদেশ এবং ভারতের রাজনীতিতে চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। দর্শক, সেই টানটান উত্তেজনা মুহূর্তকে ঘিরে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে। ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশবিশেষ আপনারা ইতিমধ্যেই দেখেছেন, তা দেখে হয়তো আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি আসলেই কতটুকু গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল হতে চলেছে। তাই বলবো আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণভাবে দেখবেন। তার আগে বলি, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন। অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। পর্দার আড়ালে যখন হাসি মুখে করমর্দন চলে, রাজপথের পিচ ঢালা কালো পথ তখন কেন লাল হয়? ক্ষমতার অলিন্দে যখন শান্তির পায়রা ওড়ানোর উৎসব, ঠিক সেই মুহূর্তে অন্ধকার গলিতে কেন রচিত হয় আরেক দলীয়করণের নীল নকশা? কল্পনা করুন এমন একটি দাবার বোর্ডের কথা যেখানে খেলোয়াড়রা সবাই অন্ধ আর গুটি চালছে এমন কিছু অদৃশ্য হাত যাদের আমরা দেখতে পাই না, কিন্তু তাদের বিষাক্ত নিঃশ্বাস অনুভব করতে পারি। জুলাইয়ের যে দুরন্ত তরুণেরা বুকের তাজা রক্ত দিয়ে একনায়কতন্ত্রের শিকড় উপড়ে ফেলেছিল, তারা কি জানতো যে শূন্য হওয়া সেই সিংহাসনে বসতে যাচ্ছে নতুন এক ফ্যাসিবাদ? আজ আমরা উন্মোচন করব এমন এক ডাবল গেমের আদ্যপান্ত যা বাংলাদেশের রাজনীতির গতিপথ চিরতরে বদলে দিতে পারে। এটি শুধু ক্ষমতার পালাবদল নয়, এটি একটি নিখুঁত পৈশাচিক মাস্টার প্ল্যান। সময়টা এমন এক চরম ক্রান্তিলগ্ন যখন গোটা দেশ এক ভয়াবহ লোডশেডিংয়ের অন্ধকারে নিমজ্জিত। কারখানার চাকা স্থবির, সাধারণ মানুষের নাধিশ্বাস উঠেছে, আর জ্বালানি খাতের হাহাকারে একটি টালমাটাল পরিস্থিতির মুখোমুখি বর্তমান বিএনপি সরকার। খাদের একদম কিনারায় দাঁড়িয়ে থাকা একটি সরকারের পতন যখন সময়ের ব্যাপার বলে মনে হচ্ছিল, ঠিক সেই মুহূর্তে ঘটল এক অভাবনীয় ঘটনা। রাজনীতির প্রচলিত ব্যাকরণকে ভুল প্রমাণ করে পরম উদারতার হাত বাড়িয়ে দিলেন বিরোধী দলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি শুধু মৌখিক সান্ত্বনা দিয়েই থেমে থাকলেন না, জনরোষের আগুনে পুড়তে থাকা সরকারকে উদ্ধারের জন্য তিনি প্রস্তাব দিলেন একটি যৌথ সংসদীয় কমিটির। তার বার্তা ছিল স্পষ্ট, জাতি যখন সংকটে তখন বিভেদ নয়, প্রয়োজন ঐক্য। কিন্তু এই উদারতা কি শুধুই দেশপ্রেম ছিল, নাকি এর আড়ালে লুকিয়েছিল রাজনীতির সবচেয়ে নির্মম মরিচিকা? জামায়াত আমিরের এই প্রস্তাব লুফে নিতে এক মুহূর্তও দেরি করল না ক্ষমতাসীন দল। যেন ডুবন্ত মানুষ খড়কুটোর বদলে পেয়ে গেল আস্ত একটি লাইফ বোট। 24 ঘন্টারও কম সময়ের মধ্যে চরম ক্ষিপ্রতায় প্রধানমন্ত্রী তারেক রহমান গঠন করেন 10 সদস্যের একটি হাই প্রোফাইল সংসদীয় কমিটি। বাহ্যিক দৃষ্টিতে এটি ছিল গণতন্ত্রের এক অপূর্ব মেলবন্ধন। 5 জন সরকারি দলের এবং ঠিক 5 জন বিরোধী দলের সদস্য। সাধারণ মানুষ যখন এই অভূতপূর্ব ঐক্যের স্বপ্নে বিভোর, ঠিক তখনই রাজনীতির অন্দরমহলে অত্যন্ত সন্তর্পণে বেজে ওঠে বিপদের এক সাইলেন্ট অ্যালার্ম। বিশ্লেষকদের কপারে চিন্তার ভাঁজ গভীর হতে শুরু করে, কারণ বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও সার খাত কোনো সাধারণ প্রশাসনিক দপ্তর নয়, এটি হলো দেশের সবচেয়ে ভয়াবহ এবং রাক্ষসে এক ব্ল্যাক হোল। বিগত স্বৈরাচারী শাসনামলে এই খাতটিকে আষ্টপৃষ্টে গিলে খেয়েছিল আদানি, সামিট,
পিরামিড, সি আলম, বসুন্ধরা এবং ইউনাইটেডের মতো দৈত্যাকার লুটেরা সিন্ডিকেট। বর্তমান সরকারের কি আদৌ সেই মেরুদণ্ড বা সদিচ্ছা আছে এই রাঘব গোয়ালদের বিষদাঁত ভেঙে দেওয়ার? আমাদের অনুসন্ধান বলছে সরকারের মুভমেন্ট অত্যন্ত পরিষ্কার এবং ভয়ঙ্কর রকমের হতাশাজনক। এই লুটেরাদের চক্র ভেঙে বেরিয়ে আসার কোনো সৎ সাহস তাদের নেই, বরং তারা এখন সেই একই দুর্নীতিবাজ আমলা, সুবিধাভোগী সুশীল সমাজ এবং আধিপত্যবাদী কর্পোরেট কোরামের হাতের পুতুলে পরিণত হয়েছে। গত 2 মাসে এই সংকট নিরসনে সরকারের নীরবতা প্রমাণ করে তারা মূলত পূর্ববর্তী সরকারের করা সেই বিধ্বংসী লুটপাটের চুক্তিগুলোকেই গোপনে বহাল রাখতে চাইছে। আর ঠিক এখানেই পাতা হয়েছিল সেই মাস্টার ট্র্যাপ। সরকার খুব ভালো করেই জানত লোডশেডিং এর এই অভিশাপ সহসা কাটবে না। সাধারণ মানুষের ক্ষোভ যখন আগ্নেয়গিরির মতো বিস্ফোরিত হবে, তখন সেই লাভার স্রোত যেন শুধু সরকারের দিকেই না আসে। জামায়াতে ইসলামীকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করার মূল উদ্দেশ্য সংকট সমাধান ছিল না, উদ্দেশ্য ছিল এই ব্যর্থতা এবং লুটপাটের দায়ভার অত্যন্ত সুকৌশলে বিরোধী দলের কাঁধে চাপিয়ে দেওয়া। মানুষ যখন অন্ধকারে বসে অভিশাপ দেবে, তারা গালমন্দ করবে সেই 10 সদস্যের কমিটিকে যার অর্ধেক জুড়েই আছে জামায়াতের প্রতিনিধি। আবেগ তাড়িত হয়ে নেওয়া এই সিদ্ধান্ত যে বাস্তবতার রাজনীতিতে কতটা আত্মঘাতী হতে পারে তা বুঝতে হয়তো কিছুটা দেরি হয়ে গিয়েছিল। কিন্তু এই ডাবল গেমের এখানেই শেষ নয়। সংসদের ভেতরে যখন এই মিষ্টান্ন বিতরণ চলছে, সংসদের বাইরে রাজপথে তখন প্রস্তুত হচ্ছিল অন্য এক ভয়াল চিত্রনাট্য। সংসদের শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে যখন বন্ধুত্বের পিঠ চাপড়ে ঐক্যের সুমধুর গান গাওয়া হচ্ছিল, ঠিক তার বাইরে রাজপথে তখন রচিত হচ্ছিল এক পৈশাচিক চিত্রনাট্য। 48 ঘন্টারও কম সময়ের ব্যবধানে খসে পড়ল পরম মিত্রতার সেই মেকি মুখোশ। যে বিরোধী দল নেতা চরম সংকটে সরকারের দিকে পরম উদারতায় হাত বাড়িয়ে দিয়েছিলেন, সেই সরকারেরই ছাত্র সংগঠন ছাত্রদল হঠাৎ করেই যেন এক হিংস্র দানবে পরিণত হলো। তাদের লক্ষ্যবস্তু কারা? যারা গত 17টি বছর ধরে স্বৈরাচার বিরোধী প্রতিটি আন্দোলনে, রাজপথের প্রতিটি রক্তস্নানে তাদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে সেই ইসলামী ছাত্র শিবির। পূর্ব পরিকল্পিত এবং অত্যন্ত সুনিপুণ ছকে প্রথমে চট্টগ্রাম, এরপর পাবনা এবং সবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকে শিবিরের নেতাকর্মীদের ওপর চালানো হলো এক বর্বরচিত তাণ্ডব। এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা ছিল না, এটি ছিল একটি ভয়ঙ্কর বার্তা, একটি সুস্পষ্ট সিগন্যাল যে বর্তমান বিএনপি সরকার আসলে ক্ষমতার কোনো অংশীদারিত্বে বিশ্বাস করে না। তাদের একমাত্র লক্ষ্য নিরঙ্কুশ, একছত্র এবং ভয়াল আধিপত্য কায়েম করা। রাজপথের এই রক্তের দাগ শুকানোর আগেই অনুসন্ধানী সাংবাদিকতার জালে ধরা পড়ে আরেকটি লোমহর্ষক তথ্য। পত্রিকার পাতায় ফাঁস হয়ে যায় এমন এক ভয়ঙ্কর সত্য যা পুরো জাতির মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বইয়ে দেয়। সাধারণ মানুষের নাধিশ্বাস তুলে যখন গোটা দেশ ভয়াবহ লোডশেডিং এর অন্ধকারে ডুবছে, যখন বিদ্যুতের অভাবে হাজার হাজার কলকারখানার চাকা চিরতরে বন্ধ হয়ে যাওয়ার উপক্রম, ঠিক সেই চরম বিপর্যয়ের মুহূর্তে খোদ বিদ্যুৎ মন্ত্রী এবং প্রতিমন্ত্রী নিজ নিজ নির্বাচনী এলাকায় 1 সেকেন্ডের জন্যও বিদ্যুৎ যাচ্ছে না। অর্থাৎ গোটা দেশবাসীকে অন্ধকারের অতল গহ্বরে ছুঁড়ে ফেলে মন্ত্রীরা নিজেদের সাম্রাজ্যকে আলোকিত করে রেখেছেন। এ যেন এক ভয়ঙ্কর ডাবল গেম। একদিকে সংকট সমাধানের নামে বিরোধী দলকে ফাঁদে ফেলা, অন্যদিকে নিজেদের আখের গুছিয়ে নেওয়া। সরকারের এই নগ্ন ডাবল গেম এবং রাজপথের রক্তাক্ত তাণ্ডব জামায়াতে ইসলামের তরুণ প্রজন্মের শিরায় শিরায় তীব্র ক্ষোভের আগুন জ্বালিয়ে দেয়। ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব এবং ডাকসুর ভিপি সাদিক কায়েম সহ তরুণ প্রজন্মের নেতারা আর চুপ থাকতে পারলেন না। তারা জামায়াতের শীর্ষ নীতি নির্ধারকদের মুখোমুখি হলেন এক চরম এবং রূঢ় সত্য নিয়ে। তাদের প্রশ্ন ছিল অত্যন্ত স্পষ্ট: রাজপথে ছাত্রদল আমাদের ভাইদের রক্ত ঝরাবে, আর আপনারা সংসদে গিয়ে তাদের বিদ্যুৎ সংকট সমাধানের পরামর্শ দেবেন? এই আত্মঘাতী এবং মেরুদণ্ডহীন নীতি আর চলতে পারে না। তৃণমূল এবং তরুণদের এই আগ্নেয়গিরির মতো ক্ষোভের মুখে অবশেষে হুঁশ ফেরে জামায়াতের শীর্ষ নেতৃত্বের। তারা বুঝতে পারেন যে সরকারের সাথে তারা জোটের রাজনীতি এবং মিলেমিশে কাজ করার স্বপ্ন দেখছেন, সেই সরকারকে অন্ধভাবে বিশ্বাস করাটা তাদের নিজস্ব রাজনৈতিক অস্তিত্বের জন্যই এক চরম হুমকি। মুহূর্তের মধ্যেই পাল্টে যায় হিসাব নিকাশ। জোটের রাজনীতিতে ঘটে যায় এক চরম ছেদ। প্রথমে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার এবং পরবর্তীতে স্বয়ং জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান অত্যন্ত কঠোর ভাষায় বজ্রকণ্ঠে ঘোষণা দিলেন তাদের নতুন অবস্থানের। তাদের বার্তা ছিল একটাই: আর এক চুলো ছাড় দেওয়া হবে না, নো কম্প্রোমাইজ। কিন্তু প্রশ্ন হলো, জোটের এই ভাঙনি কি শেষ কথা, নাকি এটি মাত্র শুরু? সাবেক ছাত্রনেতা এবং রাজনীতি বিশ্লেষক মির্জা গালিবের মতে, বিএনপির এই হঠাৎ বদলে যাওয়া আক্রমণাত্মক রূপের পেছনে লুকিয়ে আছে 3 ধাপের এক ভয়ঙ্কর মাস্টার প্ল্যান। এমন এক ব্লুপ্রিন্ট যা সফল হলে বাংলাদেশ প্রবেশ করবে নতুন এক ফ্যাসিবাদের অন্ধকার যুগে। কি সেই 3 ধাপের মাস্টার প্ল্যান? বিএনপির এই হঠাৎ বদলে যাওয়া চরিত্র এবং মিত্রদের ওপর বর্বরচিত আক্রমণের নেপথ্যে কি কোনো পাগলামি কাজ করছে, নাকি এটি অত্যন্ত নিখুঁতভাবে পরিকল্পিত কোনো নীল নকশার অংশ? সাবেক ছাত্রনেতা এবং রাজনীতি বিশ্লেষক মির্জা গালিব বিএনপির বর্তমান এই মুভমেন্টকে আখ্যা দিয়েছেন নতুন ফ্যাসিবাদের উত্থান হিসাবে। তার গবেষণায় বেরিয়ে এসেছে 3 ধাপের এক বিধ্বংসী মাস্টার প্ল্যান, যা দেশের গণতান্ত্রিক কাঠামোকে চিরতরে পঙ্গু করে দেওয়ার ক্ষমতা রাখে। মাস্টার প্ল্যানের প্রথম ধাপ: জবাবদিহিতার বিলোপ। মির্জা গালিবের মতে, বর্তমান সরকার অত্যন্ত সুকৌশলে সেই সমস্ত সংস্কার প্রস্তাবগুলোকে হিমাগারে পাঠাচ্ছে যা তাদের অসীম ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করতে পারে। উদাহরণস্বরূপ, মানবাধিকার কমিশন অধ্যাদেশ কিংবা গুম প্রতিরোধ অধ্যাদেশের মতো সংবেদনশীল বিষয়গুলো এখন ধুলোবালি জমা ফাইলের নিচে চাপা পড়ে আছে। কেন বিচার বিভাগের জন্য আলাদা নিয়োগ পদ্ধতি বা আলাদা সচিবালয় গঠনের দাবিকে পাশ কাটিয়ে যাওয়া হচ্ছে? উত্তরটা পরিষ্কার: সরকার এমন এক ব্যবস্থা চায় যেখানে তারা যা খুশি করবে, আর সেই অন্যায়কে আইনি বৈধতা দেওয়ার জন্য কোনো বাধা থাকবে না।
ব্লুপ্রিন্টের দ্বিতীয় ধাপ অনুগত আমলাতন্ত্র। প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে এখন চলছে শুদ্ধি অভিযান নয়, বরং দলীয়করণ। প্রতিটি গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে এমন সব ব্যক্তিদের যাদের একমাত্র যোগ্যতা হলো শীর্ষ নেতৃত্বের অন্ধ আনুগত্য। মির্জা গালিবের ভাষায় এরা এমন এক জি হুজুর বাহিনী যারা ডানে যেতে বললে শুধু নিজেই ডানে যাবে না, কেউ বামে যেতে চাইলে তাকে চটকানি দিয়ে লাইনে নিয়ে আসবে। এই আজ্ঞাবহ প্রশাসন দিয়ে আগামী দিনের নির্বাচন এবং ক্ষমতাকে কুক্ষিগত করার ছক এখন চূড়ান্ত পর্যায়ে। সবশেষে তৃতীয় এবং সবচেয়ে প্রাণঘাতী ধাপ ক্যাম্পাস ক্লিনিং। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে বড় সত্য হলো সব গণ আন্দোলনের জন্ম হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে। স্বৈরাচারী শেখ হাসিনার পতনের শুরুটাও হয়েছিল এই রাজপথ থেকেই। বিএনপি খুব ভালো করে জানে যদি ক্যাম্পাসগুলোকে পতিত ছাত্রলীগের মতো নিজেদের একক দখলে না রাখা যায় তবে ক্ষমতার দম্ভ দেখানো সম্ভব হবে না। আর ঠিক এই কারণেই ছাত্রদলকে লেলিয়ে দিয়ে তারা সারা দেশে শিবিরের ওপর হামলা চালিয়ে এক ত্রাসের রাজত্ব কায়েম করতে চাইছে। তাদের লক্ষ্য পরিষ্কার, ভবিষ্যতে যেন কোনো তরুণ প্রজন্ম তাদের অন্যায়ের বিরুদ্ধে আঙুল তুলতে না পারে। বাংলাদেশের রাজনীতি এখন এক ভয়ঙ্কর এবং চূড়ান্ত সংঘর্ষের সন্ধিক্ষণে দাঁড়িয়ে। একদিকে চরম অর্থনৈতিক ও জ্বালানি সংকটের অন্ধকার, অন্যদিকে রাজনৈতিক আধিপত্য বিস্তারের এক পৈশাচিক নোংরা খেলা। জামায়াতে ইসলামী তাদের অবস্থান পরিষ্কার করেছে, রাজপথ এখন উত্তপ্ত। খেলা কেবল শুরু হলো। এখন দেখার বিষয় এই 3 ধাপের ফ্যাসিবাদী ব্লুপ্রিন্ট কি সচেতন তরুণ সমাজ এবং সাধারণ মানুষ মেনে নেবে, নাকি ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়ে নতুন কোনো বিপ্লব এই নীল নকশাকে চুরমার করে দেবে। মাঝে মাঝে মনে হয় আমরা কতটা অসহায়, তাই না? আমাদের এই দেশটা আমরা কতটা অনিরাপদ ভাবে জীবনযাপন করি, অনিশ্চিত জীবনেও অনিরাপদ জীবন ব্যবস্থা। ব্রাহ্মণবাড়িয়ায় আপনি সকালের নিউজ যে সীমান্তে বিএসএফ এর গুলিতে বাংলাদেশের 2 জন যুবক নিহত। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুরের বাতানবাড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে। আবার গাজীপুরের কসবা না কোন জায়গায় জানো যে প্রবাসী পরিবারের স্ত্রী সহ নাবালক বাচ্চা সহ 5 জন মানে গলা কেটে তাদেরকে নির্মমভাবে মেরে ফেলা হলো। আমাদের এই ছোট্ট সুন্দর দেশটা কত সুন্দর, এই দেশটাকে আমরা কত ভালোবাসি, এই দেশটার জন্য আমরা যুগে যুগে জীবন দিয়ে দিই, তবু আমরা নিরাপত্তা পাই না। আচ্ছা, এই যে সীমান্তে যে মানুষকে গুলি করে মারা হলো, আপনি যদি বলেন যে উনি তো আমার পরিবারের লোক না, উনি তো আমার গোষ্ঠীর লোক না, উনি আমার এলাকার লোক না, উনি আমার বিভাগের লোক না, ব্রাহ্মণবাড়িয়া যে সীমান্তে মারা হলো, ওই পরিবারের আপনিও তো একজন হতে পারতেন। কেননা আপনি বাংলাদেশি, ওনার এনআইডি কার্ডে ন্যাশনালিটিতে বাংলাদেশি লেখা, আপনার এনআইডি কার্ডেও বাংলাদেশি লেখা। সীমান্তে আমাদের অনেক ধরনের সিচুয়েশন তৈরি হয়। সীমান্তে ম্যাক্সিমাম দেখা যায় যে কেউ সীমান্ত চোরাচালানে পাড়ি দিয়ে ওই দেশে যেতে চায়, সেই সিচুয়েশনে যেটা রিপোর্টে আসে যে গুলি করে মেরে ফেলে। আবার আসে যে কেউ কারো গরু কাঁটাতারের বেড়ার পাশে চলে যায়, মেরে ফেলে। একটা মানুষকে গুলি করে মেরে ফেলতেছে, এই জিনিসটা এত ইজি, এটা আমাদের সাথে। আপনি অন্য একটা দেশের একটা মানুষকে এভাবে গুলি করে মারেন, দেখেন যুদ্ধ লাগে যাবে। ভাই ভুল করলে সেটা সমাধান তো আছে, সেটা সমাধান তো হয়, বৈঠকের মাধ্যমে সালিশি বিচার ব্যবস্থা, আইন তো আছে। গুলি আসছে, মেরে দিলেন, মরে গেল, শেষ। মানুষের জীবন, বাংলাদেশিদের জীবন, মানুষের না, বাংলাদেশিদের জীবন এত মূল্যহীন। গাজীপুরে যে পরিবারের 5 সদস্যকে কিভাবে ওই মহিলাটাকে গ্রিলের সাথে বেঁধে, বাচ্চা, নাবালক বাচ্চা, ওরা কি অপরাধ করছে? ওই নাবালক বাচ্চাগুলো মানে কারো ধন সম্পদ না মাইরে খাইতে পারছে, না কারো অন্যায় অনিয়ম জুলুম করতে পারছে, কি করতে পারছে? ওদেরকে কেন মারা হইলো? ছোট মুখে একটা বড় কথা বলি ভাই, কথাটা শুনলে অনেকের কাছে ফানি লাগবে, আমার সেই যোগ্যতাও নাই। মানে আমি যদি রাষ্ট্রের ওইরকম উচ্চ কোনো জায়গায় আমার যদি অবস্থান থাকতো, আমার যদি স্বরাষ্ট্রমন্ত্রী বলেন ওই অ্যাক্সেসের জায়গায় যদি আমার জায়গাটা থাকতো, আমি এখন হয়তো সীমান্তে গিয়ে বসে থাকতাম যেখানে গুলি করে মারা হয়েছে। ওই এরিয়ার আমাদের বিজিবি বলেন, ওই এরিয়ার ওসি বলেন, এসপি বলেন, ডিআইজি বলেন, আইজিপি বলেন, ওই এরিয়ার আমি সব প্রশাসনকে ডাকতাম, তাদেরকে এনে সরজমিনে সব হইনে বসে থাকতাম। কি জন্য মারা হইলো, কোন কারণে মারা হইলো, ওইখানে বসে বিচার করতাম। বিচার না হওয়া পর্যন্ত ওইখানে উঠতাম না। এই যে গাজীপুরে ঘটনা করছে না ভাই, কেউ না কেউ, কোনো না কোনো বান্দা তো আইসে তাদেরকে গলা কাটি তারপর মেরে ফেলছে, তাই না? আমি ওই বাসার সামনে গিয়ে বসে থাকতাম। আমি দেশের প্রধানমন্ত্রী হইলো, প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা আমার নাই। আমি বুঝতে চাইছি সরকারের ওই জায়গাটায় যদি কোনো সরকারের উপরের কোনো কর্মকর্তার জায়গা যদি আমার থাকতো, আমি ওইখানে গিয়ে বসে থাকতাম। ওই এরিয়ার এসপি, পুলিশ, ওসি, এসআই, ডিসি সবাই ডাইকে নিয়ে ওখানে বসতাম যে ভাই কে করছে তারে ডাইকে আনো, এখানে বসে বিচার হবে। কেন তাকে মারা হইলো, কেন ওইভাবে নির্মম ভাবে নিজে আইন হাতে, আইন এটা আইন কিসের? এটা অন্যায় অনিয়ম জুলুম করে মানুষকে খুন করে মারা করে ফেলা হয়েছে। ওইখানে বসে শাস্তি হইতো জনসম্মুখে। শাস্তি না হওয়া পর্যন্ত আমার অফিস আদালত, আমার এসির রুম, আমার ভিআইপি গাড়ি, প্রোটোকল সব বাদ, ওই সরজমিনে বসে থাকতাম।
বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা, এই যে হামে একটা বাচ্চা বড় করতে অ্যাটলিস্ট মানে 2-3 বছর যে লালন পালনের যে তার বয়সটা ওই পর্যন্ত নিয়ে আসতে, যে বাবা মায়ের ওই ভুল ফ্যামিলির যে কি পরিমাণ কষ্ট ত্যাগ সাফার করতে হয়, যাদের ঘরে বাচ্চা আছে উনি বুঝে। আপনি আর আমি তো এখন আর বাচ্চা না, এই জন্য ওর মূল্যটা বুঝি না। আপনার আমার ঘরে যদি ছোট বাচ্চা থাকে 1 বছর, 1.5 বছর, 2 বছর, 5 মাস, 6 মাসের, তখন আপনি বাস্তব চোখে এই ফিল্ডটা উপলব্ধি করতে পারবেন যে একটা বাচ্চা বড় করতে যে কি পরিমাণ কষ্ট ত্যাগ তিতিক্ষা হয়। তো সেই বাচ্চাটা এখন মারা যায়। এখন এসে বলবেন যে তোমার সরকারই তো টিকা দেয় নাই। আরে ভাই, তোমার সরকার আমার সরকারের কি আছে? যে অপরাধ করছে, যে দেশকে নিয়ে সিনেমিনি করেছে, ফাঁকিবাজি করছে, তার শাস্তি হোক, সে আইনের আওতায়, তাকে আইনের আওতায় আনা হোক। আমাদের এই জীবনটা তো অনিশ্চিত, কখন মরে যাই বলা যায় না, কিন্তু অনিশ্চিত জীবনেরও আমরা একটু নিরাপত্তা চাই। আল্লাহ পৃথিবীতে পাঠাইছে, আল্লাহ নিয়ে নেবে। তাই বলে এইভাবে মানুষকে গুম করে, খুন করে, সীমান্তে গুলি করে, দেশের দায়িত্ব কাঁধে নিয়েও দেশের শিশুদের দায়িত্ব কাঁধে না নিয়ে এভাবে মারা যাওয়া, এটা কেমন রাষ্ট্র ভাই? এটা কেমন দেশ ভাই? বাইরের কোনো দেশে এরকম সিস্টেম আমার মনে হয় না। এই জন্য বাংলাদেশের মানুষ দেশ ছেড়ে চলে যেতে চায়। সরকারের দায়িত্ব তো ভাই, আমরা যে ট্যাক্স দেই, এই ট্যাক্সের বিনিময়ে আমাদেরকে কি দেয় সরকার, সেটা তো সরকারকে প্রমাণ দিতে হবে। সরকার এইসব খাতে, এই যে মাদ্রাসার খাতে, প্রাইমারি স্কুলের খাতে নিজের টাকা ঢালতে হবে, সরকারি টাকা ওইখানে ঢালতে হবে। তো শিক্ষাই তো জাতির মেরুদণ্ড, তাই না? আর মাদ্রাসা শিক্ষা যারা বন্ধ করার কথা বলেন, ওই যে 2-1টা ঘটনা নিয়ে যেভাবে আঙুল তোলেন, ওইভাবে আঙুল তুলবেন না। ঘটনা যেখানে ঘটছে ওইখানে আইন চলে যাবে, আইনের বিচার ওইখানে হবেই। আইনের বিচার হইলেই দেখবেন এগুলো বন্ধ হয়ে যাবে। কিন্তু মাদ্রাসা বন্ধ করে দিতে হবে এরকম কথা বলবেন না। তাহলে তো এখন বলা উচিত, এই যে যেটা দেখলেন ভিডিওতে, স্কুল কলেজ বন্ধ করে দিব, এটা কি বলা উচিত? বলা উচিত না। হ্যাঁ ভাই, আসলে ভাই নেপালের মতো যদি শিক্ষা অঙ্গন থেকে রাজনীতিটাকে অফ করে দিত, নেপালের প্রধানমন্ত্রী ভাই একটা সিদ্ধান্ত, কঠিন সিদ্ধান্ত নিছে, স্কুল কলেজে কোনো রাজনীতি চলবে না, একদম ডেট স্টপ করে দিছে। এই কাজটা যদি করতে পারতো, দেখলাম গতকালকে রাত্রে ইডেন কলেজ থেকে সবাই বের হয়ে গেছে, সবাই বের হইয়া চিৎকার করে বলতেছে রাস্তা দাঁড়ায়া, বিশেষ করে আমাদের শিক্ষামন্ত্রীদের নিয়ে, স্কুল কলেজে আর রাজনীতি চলবে না, চলতে দেওয়া যাবে না। মানে স্কুল কলেজে শিক্ষাঙ্গনে রাজনীতি চলবে না, এটাই চাচ্ছে ইডেন থেকে। এবং এভাবে যদি সবাই চাইতো, বিশেষ করে ছাত্র শিবির যদি আইসা বলতো যে শিক্ষাঙ্গনে কোনো রাজনীতি চলবে না, জনগণের মন পাইতো, কিন্তু জনগণ সাপোর্ট দিত, কিন্তু হ্যাঁ, জনগণ সাপোর্ট দিত। আমরা চাই ভাই শিক্ষাঙ্গন থেকে একদম ডেট স্টপ হয়ে যাক এই রাজনীতি। শিক্ষাঙ্গনের রাজনীতি দিয়ে কি হয় আমরা তো দেখছি, তাদেরকে কি কাজে লাগানো এটা আমরা দেখছি ভাই। তাদেরকে শুধু দৌড়াইতেই হয়, দৌড়াইয়া প্রমাণ করতে হয় তারা রাজনীতিবিদ। শিক্ষাঙ্গনের রাজনীতিবিদ তারা, কেউ দৌড়াইতেছে রিক্সার পিছনে, কেউ দৌড়াইতেছে গাড়ির পিছনে, দৌড়াইয়া প্রমাণ করতেছে আমরা রাজনীতিবিদ। কিন্তু রাজনীতি কি বন্ধ করবে সরকার? না, বন্ধ করবে না। আমাদের শিক্ষামন্ত্রী ছোট ছোট বাচ্চাদেরকে রাজনীতি শিখাইতেছে না, তোমরা ভবিষ্যতে কার সাথে রাজনীতি করবা, এদেশের প্রধানমন্ত্রী কে ছিল, বেগম খালেদা জিয়ার নাম শিখাইতেছে, ভবিষ্যতে কার সাথে রাজনীতি করবা, জাইমা রহমানের সাথে, সেটা উনি নিজেই বলতেছে। উনি তো রাজনীতি শিখাইতেছে। আবার এর মধ্যে দেখেন, এই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো আছে না, এখানে উনি গেছিলেন, যা কিছু বক্তব্য রাখছে, সুন্দর সুন্দর কথা বলছে, কিন্তু সব কথার মধ্যে ওইটা ঢুকাইতে হবে কেন? ওই যে হোলিয়াটিজমের মধ্যে যে একটা আক্রমণ হয়েছিল না, জঙ্গি আক্রমণ, 6টা ছেলে, ওই কথাটা সামনে আনতে হবে কেন? ওই জঙ্গি আক্রমণের মধ্যে একটা ইউনিভার্সিটির 2-3 জন জড়িত ছিল, তৎকালীন শোনা গেছে, ওই জন্য উনি ওইটা সামনে তুলে ধরছে। উনি কি বলতে চাইছে? উনি বলতে চাইছে, মানে এই শিক্ষামন্ত্রী মিলন সাহেব বলতে চাইছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমরা স্বাধীনতা দিব, ফ্রিডম দিব, কিন্তু ওইটুকুই দিব, তারপরে টুক কি ওই যে ওইটা তুইলা আছে, ওরকম কিছু যদি দেখি জঙ্গি টঙ্গি, তাহলে কিন্তু আমরা ফ্রিডম দিব না, স্বাধীনতা দিব না। এই উদাহরণটা আপনি কেন দিলেন বলেন? সেই কবেকার কথা, আর ওইটা যে কত বড় নাটক ছিল এটা তো অনেকেই জানে। সেই কথাটা কেন এখন সামনে তুলে আনলেন? একটা ইউনিভার্সিটির হয়তো 2টা ছেলে ওইখানে গেছে, আপনার কথা অনুযায়ী ওই কথাটা তুইলাই না, আপনি আবার কিসের ইঙ্গিত করলেন? এটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর দিকে একটা খারাপ ইঙ্গিত হয়ে গেল না? এর জন্য দেখেন একটা মেয়ে জবাবও দিছে, কঠিন জবাব দিছে এই ফেসবুকে, যে আপনার কথাবার্তার মধ্যেই তো মনে হয় ওই যে ওইটা বলছে আপনাকে।
অর্থাৎ আপনার কথার মধ্যে এই জঙ্গি জঙ্গি ভাব আছে, আপনার কথার মধ্যে আক্রমণ আক্রমণ একটা ভাব আছে। আপনার চিন্তাধারা নিয়ে উনি প্রশ্ন তুলছে যে আপনি শিক্ষা অঙ্গনে আইসা সেই কবেকার হোলিয়াটিজমের সেই জঙ্গিদের নিয়ে তুলনা কইরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর দিকে কি ইঙ্গিত দিলেন? এখানে কারা লেখাপড়া করে আপনি জানেন? জানেন না। অনেক বাজেভাবে সমালোচনা করছে, অনেকগুলা প্রশ্ন ছুঁড়া মারছে। আমি জানি না উনি এটা দেখছে কিনা। এর আগে উনি বলছে নকল চলবে না, নকল চলবে না। আপনি অ্যাডভান্স বলার দরকার কি? নকল যদি করে যা ধইরা ফেলান। হ্যাঁ, আপনি হেলিকপ্টার দিয়ে যা নকল ধরেন না, নকল চলবে না, নকল চলবে না বলাতে দেখেন এখন আপনাকে নিয়ে সবাই ট্রল করে। আসলে ভাই সত্য কথাটা কি জানেন? নকল হয় হয়তো ভাই 10% নকল হয়, বাকি 90% ছাত্রই কিন্তু লেখাপড়া করে। মা বাপদের চাপের মধ্যে লেখাপড়া করতে বাধ্য হয় ভাই। কিন্তু একজন শিক্ষামন্ত্রী যদি বলে এই তোমাদের নকল করা চলবে না, তাতে কি মনে হয় এই ছাত্ররা খালি নকলই করে লেখাপড়া করে না? তাহলে আপনাদের টিচারদেরকে আপনারা বেতন দেন কেন? কি কারণে বেতন দেন? ওদের যদি নকল করেই পাস করতে হয়। আবার আপনি একটা শিক্ষা গাইড নিয়ে একটা কথা বলছেন, শিক্ষা গাইডের দরকার নাই। আবার আপনি বলতেছেন ওই বক্তব্যের মধ্যে যে একটা সহযোগী একটা বই দেওয়া হবে, সাপোর্টিং একটা বই দেওয়া হবে। কোন কথার কি অর্থ ভাই মাথায় ঢুকে না। আমার মনে হয় আপনি কেন জানি একটু উত্তেজিত। ওই যে প্রথম দিন সংসদে ঢোকার সময় আপনি কিন্তু লাভ দিয়ে গেছিলেন। হ্যাঁ ভাই, লাভ দিয়ে চলে গেছিলেন। ওই উত্তেজনা আপনার ভিতরে এখনো কাজ করতেছে। কারণ আপনি আইসা এই মিডিয়াতে বলতেছেন আপনার ভুলটা আপনি স্বীকার যাচ্ছেন না মিলন সাহেব। আপনি বলতেছেন আমি রাজনীতি করি বিএনপির। যেহেতু আমি বিএনপির রাজনীতি করি সেহেতু আমি খালেদা জিয়ার কথা বলবো, সেহেতু আমি জাইমা রহমানের কথা বলবো। এটা আমি বলতেই পারি বাচ্চাদেরকে। এটা কোনো কথা হইলো? আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওটির সাপেক্ষে আপনাদের কি মতামত, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। দেখা হবে পরবর্তী কোনো সত্য এবং আপডেট খবর নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।